আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম মিস। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? সবাই মিস ভালো? আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো আছো? নমস্কার মিস। আসসালামু আলাইকুম মিস। মিস কেমন আছেন আপনি? বাবা আলহামদুলিল্লাহ ভালো। সবাই বাসায় কি একটু পড়াশোনা করেছিলে? আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। মিস কেমন আছেন? হ্যাঁ বাবা আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা ভালো না? সবাই ভালো আছো তো? জি মিস, আমরা ভালো। জি মিস। আচ্ছা আচ্ছা, ভালো থাকলেই ভালো। মেয়েরা আজকে আমি চলে যাই, স্ক্রিনের দিকেই চলে যাই। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আজকে আমরা কিন্তু নতুন টপিক পড়বো, সেটা হচ্ছে আমাদের আজকে রাইট ফর্ম অফ ভার্ব পড়তে হবে। ঠিক আছে, আজকে আমরা রাইট ফর্ম অফ ভার্ব পড়বো। এখন রাইট ফর্ম অফ ভার্ব যেটা, সেটা হচ্ছে আমাদের ভার্বের সঠিক রূপ ব্যবহার করা শিখতে হবে আমাদের। আমরা তো সাধারণত বাক্যে ভার্বের ব্যবহার পেয়েই থাকি। যেমন এটা যদি বলি, যদি এখানে আমি বলি হি ইটস রাইস, এখানে এরকম আমরা একটা বাক্য এভাবে আমরা পেয়েই থাকি। ঠিক আছে, এখন এখানে আমাদের বাক্যটাতে ভার্ব দেওয়াই থাকে এবং বাক্যের যে সঠিক রূপ সেটা আমাদের জানা থাকলে সেটা আমরা ইউজ করে কিন্তু বাক্যটাকে লিখে থাকি। ঠিক আছে, বাক্যটাকে লিখে থাকি। এখন এখানে যে সিস্টেমে তোমাদের রাইট ফর্ম অফ ভার্বটা করতে হবে, সেটা কিভাবে করতে হবে? মিস এগুলা লিখবো? লিখতে হবে, একটু পরেই তোমাদের লেখা লাগবে। আমি একটু বলছি, তোমরা আগে একটু রাইট ফর্ম অফ ভার্বটা কি সেটা আগে একটু বুঝো, বুঝার পরে আমি তোমাদের বলছি। ঠিক আছে, এখানে দেখো এই যে স্টেটমেন্ট আমি লিখলাম, যে বাক্যটা আমি লিখলাম হি ইটস রাইস, এখানে কিন্তু টেনশন করার কিছু নাই। তুমি বাক্যটা কিন্তু দেখে বুঝতেছো সে ভাত খায়। ঠিক আছে, এখানে কিন্তু কিছু নাই। কিন্তু রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে কি হয়, দেখো এখানে এরকম দেওয়া থাকবে, এরকম দেওয়া থাকলো। ঠিক আছে, অর্থাৎ এরকম যখন দেয়া থাকলো তখন কিন্তু তোমার এই যে ব্র্যাকেটের ভিতরে যে ভার্বটা দেওয়া আছে, অর্থাৎ আমরা ব্র্যাকেটের ভিতরে যে ভার্বটা পাবো সেটা V1 পাবো। V1 এর অর্থ কি? V1 এর অর্থ হচ্ছে প্রেজেন্ট ফর্ম। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। প্রেজেন্ট ফর্ম। মিস এখন আপনি এটা কি পড়াচ্ছেন? আসসালামু আলাইকুম। পড়াচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। এটা আমরা রাইট ফর্ম অফ ভার্ব পড়াচ্ছি। আজকে আমরা নতুন টপিকে আছি, রাইট ফর্ম অফ ভার্ব। এই যে এইভাবে আমাদের রাইট ফর্ম অফ ভার্বে কি করতে হয়, আমাদের সঠিক ভার্বের ব্যবহার আমাদের করতে হবে। এখন এখানে যখন এভাবে দেওয়া থাকবে তখন তোমাকে কি করতে হবে, তোমাকে এখানে সঠিকভাবে ভার্বের ব্যবহারটা লিখতে হবে। এখানে আমি যে ইট দিয়েছি, এই ইট হচ্ছে আমাদের ভার্বের প্রেজেন্ট ফর্ম। ঠিক আছে, এখানে ভার্বের প্রেজেন্ট ফর্মটাই সবসময় তোমরা ব্র্যাকেটের ভিতর পাবা। তো এখানে যখন দেওয়া থাকবে এরকম, তখন তোমাকে এটা লিখতে হবে সঠিকভাবে। কি লিখতে হবে? হি ইটস রাইস, হি ইটস রাইস, এভাবে লিখতে হবে। ঠিক আছে, এখন এটার জন্য তোমাকে জানতে হবে যে এখানে কেন ইটস হলো, এখানে ইটসটা কেন হলো। এর জন্য কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো তোমাদের শিখতে হবে। এখন আমি সেই নিয়মগুলো আজকে আমি তোমাদের টেন্স ধরে ধরে করাবো, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, এরকম। কিন্তু রাইট ফর্ম অফ ভার্বে তোমার সবগুলো টেন্সই এখানে ফলো করবে না, কিছু কিছু টেন্স ফলো করবে। তো যেগুলো ফলো করবে সেগুলো আমি এখন তোমাদের বলছি। আচ্ছা, এখানে দেখো আমি তোমাদের রুল 1-এ দিয়ে বলছি যে কোনগুলো আমরা প্রেজেন্ট ইনডিফিনিট তুমি কখন বসাবা। প্রেজেন্ট ইনডিফিনিট হবে কি কি দেখলে তুমি প্রেজেন্ট ইনডিফিনিট বসাবা। ম্যাম আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এখানে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট হবে, যখন আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কখন হবে,
প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা কখন ইউজ করব? আচ্ছা, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা হবে জানতে পারবো যে কি থাকলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স গুলো হবে সেটা আমরা জানতে পারবো। আচ্ছা, নাম্বার 1 আমি এখানে দেখাচ্ছি। যেমন এখানে আমি যদি বলি রুল 1, তোমরা এখন এটা লিখবে, এটা এখন খাতাতে লিখবে। আচ্ছা, এটা এখন খাতাতে লিখো যে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট কখন ইউজ করব। এখানে রুল 1 এ আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কখন ইউজ করব? যদি আমাদের এখানে সাবজেক্টটি, যদি আমাদের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার থাকে, থার্ড পারসন যদি সিঙ্গুলার হয় তাহলে আমরা এই যে আমরা ভার্ব পাচ্ছি, এখানে যে আমরা ভার্ব 1 পাচ্ছি, এই ভার্ব 1 এর সাথে আমরা কি দিব? এস বা ইএস দিব, এস বা ইএস দিব। এক্সাম্পল দিচ্ছি, দেখো। যেমন এখানে যদি থাকে বুক দেওয়া আছে, ঠিক আছে? এখানে কিন্তু তোমাদের এই ব্র্যাকেটের ভেতরে যে ভার্বটি দেওয়া আছে, এই ভার্বে কিন্তু সঠিক রূপটি কিন্তু দেওয়া নেই। এখানে কিন্তু ভার্বের রূপ প্রেজেন্ট ফর্মে দেওয়া আছে, সবসময় প্রেজেন্ট ফর্মেই দেওয়া থাকে, এর সাথে কখনো এস বা ইএস থাকে না, এর সাথে কখনো পাস্ট ফর্ম থাকে না, এটা শুধুমাত্র প্রেজেন্ট ফর্মে থাকে। তোমাকে এটা প্রেজেন্ট ফর্মে কি রূপে হবে সেটা সঠিকভাবে ব্যবহার করতে হবে। দেখো এখানে সাবজেক্ট আছে আমার থার্ড পারসন সিঙ্গুলার, তখন তোমাকে এখানে কি লিখতে হবে? সঠিকভাবে যদি তুমি লিখতে চাও তখন তোমাকে লিখতে হবে she is a, বুঝতে পেরেছি? তখন ভার্বটা কি হয়ে গেল? রিডস হয়ে গেল, ঠিক আছে? তখন ভার্বটা কি হয়ে গেল? রিডস হয়ে গেল। এখন আরেকটা এক্সাম্পল দিচ্ছি। মাদার কুক রাইস, এটা কি হবে বলো তো? মাদার কুকস রাইস। মাদার কুকস রাইস। হ্যাঁ, মাদার শুধু কিছুই না, এই কুকের সাথে কি যোগ হয়ে যাবে? এস, কুকস রাইস, মাদার কুকস রাইস। হ্যাঁ, আমি যেটা আমি এবার বলি, ওই জায়গায় পাচ্ছে the boy play ফুটবল, এটা কি হবে বলো তো? দ্য বয় প্লেস ফুটবল। The boy plays football. the boy, এখানে আর ব্র্যাকেটটা হবে না, দিব আমরা কি? প্লেস, প্লেস ফুটবল, ঠিক আছে? এরকম। এখন এটা তো গেল সাবজেক্ট থার্ড পারসন যদি সিঙ্গুলার হয় সেক্ষেত্রে আমরা ভার্বের সাথে এস বা ইএস দিব। এখন আমাদের যদি সাবজেক্ট যদি আমাদের থার্ড পারসন সিঙ্গুলার না হয়, অর্থাৎ আমাদের যদি সাবজেক্টে কি থাকে, সাবজেক্টে যদি আমাদের ফার্স্ট পারসন থাকে, ফার্স্ট পারসন এবং ফার্স্ট পারসন অথবা আমরা ধরি সেকেন্ড পারসন যদি থাকে, সেকেন্ড পারসন থাকলো, অথবা থার্ড পারসন না, ছাদে বাতাস, থার্ড পারসন ছাদে ঠান্ডা, এখন এর জন্য তাড়াতাড়ি করে দিয়ে এখানে খেয়াল করো, যদি আমরা এর আগে বলেছি যদি গরম সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বা ইএস দিব। এখন যদি আমাদের সাবজেক্টটা ফার্স্ট পারসন অথবা সেকেন্ড পারসন অথবা থার্ড পারসন প্লুরাল যদি থাকে, তাহলে কিন্তু আমরা এই ভার্ব প্লিজ একটু সবাইকে মিউট করতে বলেন। আবার মিউট করো। এই যে ভার্ব ওয়ানটি আছে, ভার্ব ওয়ানটি আছে, এখানে উত্তরে আমাদের ভার্ব ওয়ানই বসবে, অর্থাৎ এখানে আমরা কি যোগ করবো না, আমাদের এখানে এস বা ইএস যোগ করব না, ঠিক আছে? এস বা ইএসটা যোগ করব না, এখানে আমি ক্রস দিয়েছি, এখানে এক্স দেখে আবার মনে করো না কি এটা হচ্ছে ক্রস দিয়েছি, ঠিক আছে? অর্থাৎ এদের পাশে কি বসবে না, এদের পাশে এই আমাদের যে এস বা ইএস সেটা বসবে না, ঠিক আছে? যেমন আমি এক্সাম্পল দিচ্ছি,
I play ফুটবল। তাহলে এটাকে যদি এখন আমি সঠিকভাবে বসাতে চাই তাহলে আমি কিভাবে করব? শুরু কি হবে? I play কি হলো? এখানে এর সাথে কিন্তু s বাই s আমি দেইনি, কারণ কি এখানে আমার সাবজেক্ট কি ফার্স্ট পারসনে আছে। এখানে যদি এরকম আমার সেকেন্ড পারসনেও থাকে, অর্থাৎ এরকম যদি আমার সেকেন্ড পারসনেও থাকে, ইউ প্লে ফুটবল, তাহলে এখানে কি হবে? You play football. এটা কি হয়ে যাবে? ইউ প্লে ফুটবল। অর্থাৎ আমরা ভার্বের সাথে কিন্তু কোনো এস বাই এস দেইনি, এখানে কিন্তু আমাদের কোনো এস বাই এস আমাদের বসাতে হয়নি, বরঞ্চ আমরা প্রেজেন্ট ফর্মটাই বসিয়েছি। ঠিক আছে, ব্যাপারটা কি বুঝতে পেরেছো? আর যদি এখানে আমাদের থার্ড পারসন প্লুরাল থাকে, যেমন এরকম যদি থাকে, দে প্লে ফুটবল, তাহলে এটাকে আমরা কি করব? They play football. হ্যাঁ, দে প্লে ফুটবল, এই আর কিছু না। ঠিক আছে, তার মানে আমার এখানে সাবজেক্টটা হচ্ছে ইম্পর্টেন্ট ব্যাপার। এখানে যদি আমার সাবজেক্টটা ফার্স্ট পারসন থাকে বা সেকেন্ড পারসন থাকে বা থার্ড পারসন প্লুরাল থাকে, তাহলে আমরা এই যে ব্র্যাকেটের ভিতরে ভার্বের সাথে, এবং সেটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট আমাদের বাক্যটা হয়ে থাকে, তাহলে আমরা অবশ্যই এস বাই এস দিব না। কিন্তু সাবজেক্টটা যদি আমাদের শুধু থার্ড পারসন সিঙ্গুলার হয়ে থাকে, তাহলে আমাদের অবশ্যই ভার্বের সাথে কি দিতে হবে? এস বাই এস। এই ব্যাপারটা কি ক্লিয়ার হয়েছে? জি মিস। আচ্ছা, আর কি এটা এখন বোঝানো লাগবে? আমি রুল 2 তে যেতে চাচ্ছিলাম। আমরা প্রেজেন্ট ইনডিফিনিট পাবো 4টা রুলে, আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা করতে পারবো। ঠিক আছে, আজকে আমি প্রেজেন্ট ইনডিফিনিট রাইট অফ ফ্রমস দ্য ভার্বের কয়টা রুলস? আমি তোমাদের 15টা, সাধারণত এখানে প্রায় 36 থেকে 37টা রুলস আছে, তো এতগুলো রুলস তো আর শিখাবো না তোমাদের। আমি 15টা রুলস আগের গুলো একটু দেখাবেন। আগের গুলোতে যে আমরা এখান থেকে শুরু করেছি, যে রাইট ফর্ম অফ ভার্ব, এখান থেকে শুরু করেছি। ঠিক আছে, যে বাক্যে তোমাদের ভার্বের রূপটা তোমাদের বসাতে হবে। আগে আমরা বাক্যতে ভার্ব সঠিক রূপ সহই পেয়েছি, কিন্তু তোমাদের এখানে যে কাজটি করতে হবে, সেখানে ব্র্যাকেটে ভার্ব দেওয়া থাকবে, সেই ভার্বের প্রেজেন্ট ফর্ম দেওয়া থাকবে, তার সাথে কোনো কিছুই দেওয়া থাকবে না, তোমাদের সেই সঠিক রূপটা ব্যবহার করতে হবে। এখন তোমরা কখন কোন টেন্স অনুসারে কোন রূপ ব্যবহার করবা, সেটাই আমি তোমাদের দেখাবো। যে প্রেজেন্ট ইনডিফিনিট আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, এগুলো সবসময় তো সবকিছু দিয়ে হবে না। যেমন এখানে আমি ইচ্ছা করলেই তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করতে পারবো না। এই প্রেজেন্ট কন্টিনিউয়াস ইউজ করতে গেলে কিছু জিনিস দেওয়া থাকবে, সেটা তোমাকে দেখে চিনতে হবে। এক্ষেত্রে তোমাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করতে হবে। কেন করতে হবে সেটা আমি দেখালাম। যেখানে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার থাকে, তাহলে আমরা ভার্বের সাথে এস বাই এস দিব। আর যদি সাবজেক্ট আমাদের থার্ড পারসন সিঙ্গুলার না হয়ে যদি ফার্স্ট পারসন হয়, অথবা সেকেন্ড পারসন হয়, অথবা থার্ড পারসন প্লুরাল হয়, তাহলে আমরা ভার্বের সাথে কোনো এস বাই এস দিব না, যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা ভার্ব বা হিসেবে লিখতে যাই বাক্যটাকে। ঠিক আছে, এখন আমি রুল 2 তে যাই। এখানে এটা আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা এটাতে পাবো। যেমন এখানে যদি আমাদের ইউনিভার্সাল ট্রুথ হয়, যদি আমাদের ইউনিভার্সাল ট্রুথ হয়, তাহলে আমরা কি করব? আমাদের যে ব্র্যাকেটের ভার্বটা থাকবে, যে ব্র্যাকেটের আমাদের ভার্ব 1 পাবো, এখানে আমরা যে ব্র্যাকেটের যে ভার্বটা পাবো, অর্থাৎ ভার্ব 1 আমরা যে পাই, এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? এটার সাথে আমাদের এস বা ইএস যুক্ত করতে হবে। এর সাথে আমাদের কি যুক্ত করতে হবে? যদি আমাদের ইউনিভার্সাল ট্রুথের ক্ষেত্রে সাবজেক্টে যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, তাহলে অবশ্যই আমাদের এস বা ইএস যুক্ত করতে হবে। যেমন আমি এক্সাম্পল দেখাচ্ছি, যদি তোমাদের বুঝতে কষ্ট হয় আমাকে একটু বলবা যে ম্যাডাম আমি বুঝি নাই। দেখো এখানে যদি এখানে বলা হয় দ্য সান ব্র্যাকেটে দেওয়া আছে গিভ আস
লাইট। এটা তো সত্যি কথা, তাই না? এটা তো সবসময় সত্যি কথা যে সূর্য আমাদের আলো দেয়। তাহলে এটাকে যদি এখন আমি সঠিক রূপে লিখতে চাই, দেখো গিভ আছে, ব্র্যাকেটের ভেতরে আমার ভার্ব দেওয়া The আছে গিভ। sun gives us light. হ্যাঁ, তাহলে এখানে দ্য সান যেহেতু আছে একটা সাবজেক্ট, আবার এখানে সান একটাই, সেজন্য কিন্তু আমি ভার্বের সাথে কি বসিয়েছি এখানে এস বাই এস। অর্থাৎ আমার ইউনিভার্সাল ট্রুথের ক্ষেত্রে আমার সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে আমি ভার্বের সাথে এস বাই এস দিব, আমার সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে আমি ভার্বের সাথে এস বাই এস দিব না। ঠিক আছে, তাহলে এটা যদি আমি এখন উত্তর লিখি তাহলে এটা হবে দ্য সান গিভস আস লাইট। ঠিক আছে, এখন আরেকটা এক্সাম্পল দিচ্ছি, যেমন দ্য আর্থ মুভ, পৃথিবী তো সূর্যের চারদিকে ঘোরে, তা না? এটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ। তাহলে এটাকে যদি আমি করি তাহলে এটাকে তুমি কিভাবে লিখবা? The earth moves round the Moves sun. round the sun. The earth moves round the sun. এই যে আমি এখানে ভার্বের সঠিক রূপটা কোথায় ব্যবহার করলাম, এখানে দেখো যে মুভস, এই যে এখানে আমি কি দিয়েছি, মুভস দিয়েছি। ঠিক আছে, এখানে আমার মুভসটা হয়ে গেল আমার সঠিক রূপ। এভাবে তোমার ভার্বের সঠিক রূপটা ব্যবহার করতে হবে। ব্যাপারটা ধরতে পেরেছো? আমি আরেকটু এক্সাম্পল দিচ্ছি, দেখো আইস, ফ্লোট, ফ্লোট মানে ভাষা, আইস ফ্লোট অন ওয়াটার। তাহলে এটাকে কি করবো? Ice floats on water. Floats on water. এখানে আমি বলতে পারি তোমাদের, হয়তো বা আমি তোমাদের বলতে পারি যে মেয়েরা তোমরা শুধু ভার্বের সঠিক রূপটা যদি লিখো তাহলে এভাবে লিখতে পারো, সমস্যা নাই। ফ্লোটস মানে এখানে ভার্বের সঠিক রূপটা কি হবে? ফ্লোটস। কিন্তু এরকম করতে গেলে অনেক সময় দেখা যায় যে তোমাদের হাতে হয়তো বা দেখা যায় যে ভুল করে তোমরা সঠিক রূপটা নাও লিখতে পারো। এই জন্য আমি আর কি বলি যে তোমরা বাক্যটা সঠিকভাবে উঠিয়ে লেখাটা বেটার, অর্থাৎ এইভাবে পুরোটা লিখলেই ভালো, তাহলে আর ভুল হওয়ার সম্ভাবনা হবে না। আইস ফ্লোটস অন ওয়াটার, যেহেতু আমার সাবজেক্ট এখানে সিঙ্গুলার চিরন্তন সত্য, তাহলে আমরা ভার্বের সাথে এখানে এস দিয়ে দিয়েছি। ঠিক আছে, অনেক সময় আমি তোমাদের এভাবে ভার্বের রূপটাও আমি দেখাতে পারি যে কি হবে, সঠিক রূপটা কি হবে। আচ্ছা, আরেকটা দেখায় দেখি, মুন শাইন নাইট, এটা কি হবে? The moon shines The moon at shines at night. night. হ্যাঁ, দ্য মুন শাইনস অ্যাট নাইট। ঠিক আছে, ব্যাপারটা ধরতে পেরেছো? কারো সমস্যা আছে? No, miss. No, miss. এটা কি হবে? The The cow cow gives gives us milk. us The cow gives us milk. ঠিক আছে, এখানে আমরা গিফট দিলাম, the cow gives us milk। তাহলে আমরা কি পাবো দেখো, আমরা ব্র্যাকেটে রাখা একটি স্টেটমেন্ট পাবো, সেই ব্র্যাকেটে রাখা স্টেটমেন্টটাকে তোমরা সঠিকভাবে ওই ব্র্যাকেটে রাখা ভার্বটাকে রূপ দিয়ে সঠিকভাবে লিখতে হবে, আর কিছুই না। এটা গেল রুল টুতে। রুল টুতে আমরা কি পেলাম দেখো, এখানে ইউনিভার্সাল ট্রুথ যদি হয়, এখানে যদি আমরা ইউনিভার্সাল ট্রুথ পাই, এখানে খেয়াল করো, এখানে আমি ইউনিভার্সাল ট্রুথ যদি পাই তাহলে আমরা ভার্বের সাথে কি দিব? এস বাই এস দিব। আর রুল ওয়ানে আমরা কি পেলাম? রুল ওয়ানে আমরা পেলাম যে যদি আমাদের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে আমরা ভার্বের সাথে এস বাই এস দিব। আর যদি আমাদের সাবজেক্ট ফার্স্ট পারসন হয়, সেকেন্ড পারসন হয় বা থার্ড পারসন প্লুরাল হয় তাহলে আমরা ভার্বের সাথে কোনো এস বাই এস দিব না। ঠিক আছে, এটা হলো আমাদের রুল ওয়ানে। রুল ওয়ানের ভিতর আমরা এভাবে দেখতে পাচ্ছি। ঠিক আছে, আর আমাদের রুল টুতে আমরা দেখলাম যে যদি আমাদের ইউনিভার্সাল ট্রুথ হয়, পুরো বাক্যটা দিয়ে যদি আমি চিরন্তন সত্য বুঝে থাকি, ইউনিভার্সাল ট্রুথ হচ্ছে চিরন্তন সত্য, যদি আমি চিরন্তন সত্য বুঝে থাকি ওই বাক্যটা দিয়ে, তাহলে আমার অবশ্যই সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে এবং ভার্বের সাথে এস বাই এস হবে। কারণ যেটা চিরন্তন সত্য সেটা অতীতেও চিরন্তন সত্য, বর্তমানেও চিরন্তন সত্য এবং ভবিষ্যতেও কি থাকবে? চিরন্তন সত্যই থাকবে। এবার আমি রুল টুতে চলে যাই। এই
এই রুলগুলো তোমরা একটু লিখবা কষ্ট করে। রুল 3। এখন রুল 3 তে যদি আরেকটা আছে তোমার হ্যাবিচুয়াল ফ্যাক্ট। হ্যাঁ, হ্যাবিচুয়াল ফ্যাক্টকে আমরা বলি অভ্যাসগত কর্ম। হ্যাবিচুয়াল ফ্যাক্ট যেটা হচ্ছে তোমার এখানে অভ্যাসগত কর্ম বা ব্যাপারকে বোঝে এখানে। এই হ্যাবিচুয়াল ফ্যাক্ট যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রেও আমরা ভার্ব 1 এর সাথে কি করি, ভার্ব 1 এর সাথে আমাদের এস বা ইএস আমরা যে দেই যদি আমাদের সাবজেক্টটা থার্ড পারসন থাকে। যদি আমাদের সাবজেক্টটা থার্ড পারসন থাকে, ঠিক আছে, যদি আমাদের এটা হ্যাবিচুয়াল ফ্যাক্ট হয়ে থাকে। এখন আমরা অভ্যাসগত কর্ম কি বুঝে থাকি? এখন অভ্যাসগত কর্ম কোনটা হয়ে থাকে? আমরা যে কাজটা অভ্যাসগতভাবে করে থাকি, অর্থাৎ অভ্যাসের কারণে আমরা যে কাজটা আমরা নিয়মিত করে থাকি, যেটা অভ্যাস একরকম কি, যেমন অনেকে সকালে উঠে কি করে, নিউজ পেপার পড়ে, এটা তার অভ্যাস, পত্রিকা পড়ার একটা অভ্যাস। আবার অনেকে সকালবেলা কি করে, হাঁটাহাঁটি করার জন্য, এক্সারসাইজ করার জন্য কোথায় চলে যায়, পার্কে চলে যায়, খোলা মাঠে চলে যায়, এটা তার অভ্যাস, ঠিক আছে। অনেকে নিয়মিত সকালবেলা কি করে, চা খায়, চা পান করে, এটা তার অভ্যাস, ঠিক আছে। এই যে অভ্যাসগত কিছু কর্ম, এগুলো সবসময় অভ্যাসেই থাকে। এগুলো অতীতেও তার অভ্যাস ছিল, বর্তমানেও তার অভ্যাস আছে এবং ভবিষ্যতেও তার অভ্যাস থাকবে। এই ধরনের অভ্যাসগত কর্ম যখন আমাদের থাকবে, বোঝাবে ওই বাক্যটা দিয়ে, যখন অভ্যাসগত কর্ম বোঝাবে তখন তোমার কি দিবা, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউজ করবা। এখন অভ্যাসগত কর্ম আমি যদি বলি, দেখো একটা এক্সাম্পল দিচ্ছি। আচ্ছা, এখানে আমি একটু দিচ্ছি, দেখো এখানে অভ্যাসগত কর্মে যেমন she at 6 a.m. She wakes up at 6 a.m. হ্যাঁ, ইন দ্য মর্নিং, মানে কি হলো, এখানে সবসময় সে এই 6টার সময় ঘুম থেকে ওঠে, তার অভ্যাসই হচ্ছে ঘুম থেকে ওঠা 6টার সময়, ঠিক আছে। তাহলে এখানে আমার উত্তরে কি হয়ে যাবে, উত্তরে কি হবে, She wakes up at 6 a.m. in the morning. হ্যাঁ, ওয়েকের সাথে এস দিয়ে দিলাম, ওয়েকস আপ at 6 a.m. in the morning। অর্থাৎ তোমার এখানে বুঝতে হবে যে এটা দিয়ে তার অভ্যাসগত কর্ম বুঝিয়েছে, এর জন্য এটা আমাদের কি হয়ে যাবে, এটা আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়ে যাবে, ঠিক আছে, যেটা আমাদের অভ্যাসগত কর্ম বোঝায়। আরেকটা এক্সাম্পল দিচ্ছি, যেমন এখানে হতে পারে যেমন ফাদার read the Holy Quran, father read the Holy Quran every day। তাহলে এখানে দেখো এভরিডে, তাহলে এখানে প্রতিদিনই বাবা কোরআন রিড করেন। Father reads the Holy Quran every day. হ্যাঁ, ফাদার রিডস দ্য হোলি কোরআন এভরিডে, ঠিক আছে। তারপর এখানে আবার যদি আমরা একটা এক্সাম্পল দেখি, তাহলে এখানে যদি বলি মাদার
মাদার গো ফর এ ওয়াক এভরি মর্নিং, তাহলে এটাকে করলে কি পাবো? Mother goes Goes for to a walk every morning. অর্থাৎ এখানে তাহলে আমরা কি পাচ্ছি? দেখো এখানে আমরা কি পাচ্ছি, গোটার কোন রূপ পাচ্ছি আমরা? গোস, মাদার গোস, তাই তো? তাহলে এখানে আমরা সঠিক রূপটা কি লিখবো? মাদার গোস ফর এ ওয়াক এভরি মর্নিং। তাহলে এ পর্যন্ত কি কারো কোনো সমস্যা আছে? আমরা কিন্তু তিনটা যে রুল পেয়েছি সে তিনটা রুলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কি থাকলে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। ঠিক আছে, এখন আমরা 4 নাম্বার রুলে যাব। আচ্ছা, আমরা এখন 4 নাম্বার রুলে চলে যাই। এই যে রুলস গুলো তোমাদের মুখস্থ করতে হবে, এই 4টা রুলস সুন্দর করে মুখস্থ করে ফেলবা। রুল 4, সেটা হচ্ছে রুল 4 এ তোমাদের এখানে কিছু অ্যাডভার্ব থাকবে, অ্যাডভার্ব গুলো তোমাদের একটু মুখস্থ করতে হবে। যেমন সামটাইম, তারপর হচ্ছে অলওয়েজ। এগুলো মুখস্থ না করলে তোমাদের পরে মনে রাখতে গেলে তোমরা মানে খুঁজে পাবে না যে আসলে কি থাকলে তোমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। অলওয়েজ এর পর আছে অফটেন বা অফেন, তারপর হচ্ছে জেনারেলি, তারপরে আছে মিস এখন যে চারটা করালেন এগুলো কি প্রেজেন্ট ইনডিফিনিটে? হ্যাঁ, এগুলো সবই প্রেজেন্ট ইনডিফিনিটে। এগুলো থাকলেই প্রেজেন্ট ইনডিফিনিট হবে, আর কোনো টেনশন করার কিছু নাই, এগুলো থাকলেই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। জেনারেলি, অকেশনালি, তারপর হচ্ছে ইউজুয়ালি, তারপর হচ্ছে রেগুলারলি। এগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে, আগে বলছি। রেগুলারলি, তারপর আছে ডেইলি, এভরিডে, তারপর আছে নরমালি, তাহলে কিন্তু আমরা কটা পেলাম? 10টা। মোটামুটি এই 10টা একবার তোমরা একটু মনে রাখবে, এগুলোতে সময় বোঝায় যে মাঝে মাঝে কখনো কখনো কিন্তু হুবহু কিন্তু এই সময়গুলো কিন্তু অ্যাট দ্য ক্লক ধরে বোঝায় না, যেমন 4টা 5টা এরকম সংখ্যা ধরে বোঝায় না, কিন্তু এগুলো দিয়ে করা হয়, কখনো কখনো করা হয়, মাঝে মাঝে করা হয়, সচরাচর করা হয়, প্রায় করা হয়, প্রতিদিন করা হয়, এরকম আর কি এই জিনিসগুলো বোঝায়। যখন আমাদের বাক্যে এরকম থাকবে তখন তোমরা কি দিবা? তখন তোমরা অবশ্যই যে ভার্বটা থাকবে সেই ভার্ব ওয়ানের সাথে কি যোগ করবা? যদি আমাদের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার থাকে তাহলে তার সাথে আমাদের এস বাই এস যোগ করতে হবে, আর যদি না থাকে তাহলে আমাদের এস বাই এস যোগ করতে হবে না, শুধু প্রেজেন্ট ফর্মে দিলেই হবে। যারা এখন এন্টার করতেছো তারা কি বুঝবা এই গ্রামারের? আমি ঠিক বুঝতে পারতেছি না। যারা যে এই মুহূর্তে এখন আমি অ্যাডমিট করলাম, তাহলে ওরা কি বুঝবে? আমি তোমরা সময় মতো কেন এই অ্যাডমিট হও না আমি বুঝি না। এই যে 11:30 বাজে এখন, আর 10 মিনিটের মতো ক্লাস আছে, তাহলে এখন এগুলো কিছু বোঝা যাবে? মিস আমি ক্লাসে ছিলাম কিন্তু আমি ডিসকানেক্ট হয়ে গেছি। তুমি ডিসকানেক্ট কিভাবে হয়ে গেলা? মিস আমাদের এখানে ওয়াইফাই তো অনেক সমস্যা দেয়। এই আমরা টেকনোলজির হাতে বন্দি, আমাদের আর কিছু করার নাই এখানে। আমিও ডিসকানেক্টেড হয়ে যেতে পারি, তোমরাও ডিসকানেক্টেড হয়ে যেতে পারো, তখন আরেক প্রবলেম। আচ্ছা, এখানে আমরা দেখো এই যে রুল আমরা এখন দেখতে পাচ্ছি যে এরা যদি থাকে এই এই রুলগুলোর ক্ষেত্রে আমাদের এই জিনিসটা একটু মেনটেন করতে হবে, ঠিক আছে? এখানে আমাদের এগুলো মেনটেন করতে হবে যে এগুলো যদি থাকে তাহলে আমরা অবশ্যই কি দিব? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ফলো করব, ঠিক আছে? আচ্ছা, আমি এখন এক্সাম্পল দিচ্ছি, আমাদের সময় প্রায় শেষের দিকে। দেখো যেমন এক্সাম যদি থাকে
আচ্ছা এখানে এটা দিলেও চলবে, সমস্যা নাই। জেনারেলি হি গো টু স্লিপ অ্যাট, এটা বুঝালো। তাহলে এটাকে যদি আমি করতে চাই তাহলে কি হবে? Generally, he goes to sleep at 11 p.m. হ্যাঁ, জেনারেলি হি, তাহলে আমরা ভার্বের সাথে কি দিলাম? গোস, ইএস যোগ করলাম। যা আছে তাই, বাক্যের আর কোনো পরিবর্তন নাই, এখানে পরিবর্তন হবে শুধু ভার্বের রূপের। আর সাবজেক্টও যা আছে তাই, অবজেক্টও যা আছে তাই, সাবজেক্ট অবজেক্টের কোনো পরিবর্তন নাই, এখানে পরিবর্তন হবে আমাদের ভার্বের। ভার্বটাকে নিয়ে আমরা কাজ করতেছি। এখন আমি এই সেম বাক্যটাই লিখবো, যেমন জেনারেলি, এখানে সাবজেক্ট আমি পরিবর্তন করে দিছি, ঠিক আছে? আর আমি একই বাক্য দিয়েছি। আমি তোমাদের এখানে ফ্যাক্টরটা কি দেখাচ্ছি? আমি ফ্যাক্টরটা এখানে দেখাচ্ছি হচ্ছে আমার সাবজেক্ট। আমার সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় এবং টেন্সটা যদি আমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে আমি ভার্বের সাথে এস বা ইএস দিব, আদারওয়াইজ দিব না। তাহলে আমি এখানে সাবজেক্টটা কিন্তু চেঞ্জ করে দিচ্ছি। আমি সাবজেক্ট এখানে আমি আই দিয়ে দিয়েছি, অর্থাৎ ফার্স্ট পারসন দিয়ে দিলাম। তাহলে এখানে যদি আমি বসাই তাহলে কি বসাবো বলো তো? Generally, I goes to sleep at 11 p.m. এখন আমাকে বলো, এই আয়ের সাথে কি আমি গো এর সাথে এস বা ইএস দিব নাকি দিব না? মিস দিব না। হ্যাঁ, না। দিব না, আমি দিব সেখানে না। হবে generally I go to sleep at 11 p.m. হ্যাঁ, generally I go to sleep at 11 p.m. এটাই বোঝানোর চেষ্টা করছি, যদি আমার সাবজেক্টটা এখানে ফার্স্ট পারসন হয় অথবা সেকেন্ড পারসন হয়, অথবা এই দেখো এখানে আমি আই দিলাম, অথবা আমার এখানে ইউ থাকলো, অথবা এখানে আমার উই থাকলো, অথবা এখানে আমার উই থাকলো, অথবা আমার এরা যদি থাকে, এখানে আমার সাবজেক্ট যদি এরা কেউ হয়ে থাকে, তাহলে আমার ভার্বের সাথে এস বা ইএস আমি দিব না। অর্থাৎ এখানে আমার জেনারেলি আই অথবা জেনারেলি ইউ, জেনারেলি ইউ। মিস আমার ওয়াইফাই যে ফাদার রিডস দ্য হোলি কোরআন এভরিডে এর প্রশ্নটা আমি লিখতে পারি নাই। আচ্ছা তুমি লিখো, এখানে ফাদার রিডস দ্য হোলি কোরআনের পরে যে দেখা যাচ্ছে বাবা, এই যে এখানে লেখা যাচ্ছে, তুমি এটা লিখো। আর আমি রুল 4 দিয়েছি, এটা আমাদের রুল 3 তে ছিল, এটা আমি এখানে রুল 4 দিয়েছি। এই 4 এর মধ্যে রুল 3 এর ফার্স্ট লাইনটা ফাদার, এখানে তো হ্যাবিচুয়াল ফ্যাক্ট, এখানে আমাদের রুল 3 তে আমরা হ্যাবিচুয়াল ফ্যাক্ট দিয়ে বুঝিয়েছি, ঠিক আছে? ফাদার রিড দ্য কোরআন এভরিডে, ঠিক আছে? ফাদার রিড দ্য হোলি কোরআন এভরিডে, এটা হচ্ছে আমাদের এক্সাম্পল। এরকম তোমাদের স্টেটমেন্টে দেওয়া থাকবে। তারপর তোমাদের এখানে ফাদার রিডস দ্য কোরআন, এখানে রিডস কেন হলো? কারণ আমাদের এখানে ফাদার থার্ড পারসন আছে সেজন্য, এবং এটা আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। তাহলে আমরা যে বাক্যটাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে পাবো এবং সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, তাহলে আমরা ভার্বের সাথে এস বা ইএস দিব। তারপর এখানে দেখো আমি 4 নাম্বার যে রুলটা দিয়েছি, এই 4 নাম্বার রুলটা যারা এইমাত্র আবার কানেক্টেড হলে তারা একটু খেয়াল করবে যে আমি এখানে কিছু অ্যাডভার্ব দিয়েছি, এগুলো তোমরা এগুলো মুখস্থ করে ফেলবে। এগুলো মুখস্থ করে ফেললে তোমাদের আর কষ্ট হবে না, তোমরা এদের দেখলেই বুঝতে পারবে যে এগুলো প্রেজেন্ট ইনডিফিনিট হবে। আর এখানে আমি যেটা এখন দেখাচ্ছি সেটা হচ্ছে এই ধরনের শব্দ যদি দেওয়া থাকে এবং সেখানে যদি আমার পার্সন যদি থার্ড পারসন সিঙ্গুলার না হয়ে থাকে, তাহলে কি হবে? তাহলে আমরা ভার্বের সাথে কখনো আমরা এস বা ইএস দিব না, ঠিক আছে? কারো কি কোনো সমস্যা আছে? এখানে আমি কি বোঝালাম দেখো, এখানে যদি আমার জেনারেলি হি গো টু স্লিপ, এখানে যদি আমার হি এর জায়গায় আমার শিও থাকে, এখানে হি এর জায়গায় যদি আমার শিও থাকে, তাহলে এখানে বা যে কোনো নাম থাকে, হ্যাঁ যে কোনো নাম থাকে সিঙ্গুলার, তাহলে আমার এখানে কি হবে? ভার্বের সাথে আমার এস বাই এস হবে। এখানে আমি আগে হি দিয়েছিলাম, এখন আমি এখানে শি দিচ্ছি, তাহলে শি গোস টু স্লিপ অ্যাট 11 p.m. বা রহিমও দিতে পারি, এখানে যদি আমি রহিম দিই তাহলে রহিম গোস টু স্লিপ অ্যাট 11 p.m. আমি কি বোঝাতে পেরেছি? এরকম আমার সাবজেক্টের উপর ডিপেন্ড করছে আমার ভার্বের সাথে এস বা ইএস হওয়া না হওয়া।
সাবজেক্ট ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন প্লুরাল হলে আমরা ভার্বের সাথে কখনোই এস বা ইয়েস দিব না, যদি সেটা আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। আর যদি আমাদের সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে অবশ্যই আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে ভার্বের সাথে এস বা ইয়েস দিব। কারো কোনো সমস্যা আছে? এখন কিন্তু যে দাগাদাগি করবে না স্ক্রিনে। এগুলো উঠানো হয়ে গেলে উঠাও, আর যদি না উঠানো হয়ে থাকে তাহলে আর শুধু শুধু টাইম ওয়েস্ট করে স্ক্রিনে দাগাদাগি করার প্রয়োজন নাই। এই 4টা রুলস ভাষা মুখস্থ করবা। আমি আগামী ক্লাসে এই 4টা রুলস আমি তোর হচ্ছে মুখস্থ করবো। তোমরা সেটা আমাকে দেখেও বলতে পারবা, কারণ আমি তার দেখতে পারবো না যে তোমরা আমাকে দেখে বলছো নাকি না দেখে বলতেছো। ঠিক আছে? তাহলে এই রুল 1, হলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে। কেউ কি এখন এন্টার করলো? ওয়ালাইকুম আসসালাম, আমাকে সালাম দিল, আমি কিছু বুঝতে পারলাম না। এটা কি আমার শেষের দিকের দিকে হবে? আমি আরেকটু দেখাচ্ছি, দেখো। সাবজেক্ট এখানে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন প্লুরাল হলে ভার্বের সাথে এস বা ইএস হবে না। এখানে আমি ক্রস দিয়েছি, এক্স হচ্ছে এখানে ক্রস, মানে হবে না। তারপরে রুল 2 তে আছে ইউনিভার্সাল ট্রুথ হলে অর্থাৎ চিরন্তন সত্য হলে ভার্বের সাথে আমরা এস বা ইএস দেব। যদি আমাদের সাবজেক্টটা থার্ড পারসন হয় তাহলে এস বা ইএস দিব। হ্যাবিচুয়াল ফ্যাক্ট যদি আমাদের অভ্যাসগত কর্ম বোঝায় তাহলে আমরা এস বা ইএস দিব যদি আমাদের সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার হয়, কারণ এগুলো সবই প্রেজেন্ট ইনডিফিনিটে হবে। এর জন্য আমাদের এস বা ইএস লাগতেছে। কখন আমরা এসডব্লিউ কি দিব? এসডব্লিউ হলো এই যে এই 4টা রুলস সুন্দর করে মুখস্থ করে ফেলবা। এই 4টা রুলস সুন্দর করে মুখস্থ করে ফেলবা। আর এর সাথে আমি তোমাদের একটু দেখো, আমি নট এটা হোমওয়ার্ক, আমি হোমওয়ার্ক হিসেবে দিব না। আমার এখন চিন্তা হচ্ছে তোমরা জিনিসটা ধরতে পারতেছো কিনা। আমি খালি এটা একটু দেখি তোমরা জিনিসটা ধরতে পারতেছো কিনা, আমাকে একটু উত্তরটা বলবা। যেমন কেউ হুট করে বলে ফেলবা না, আমাকে এখন একটু কি বলবো, মানে আমি লিখতেছি, লেখার পর তোমরা খালি অ্যান্সারটা লিখো, খাতায় অ্যান্সারটা লিখো, লিখে আমাকে খালি উত্তরটা বলবো। আমি 5টা বাক্য দিব। এখানে কি জেনারেলি আই গোস টু স্লিপ এট Rana makes না, কি বললা? জেনারেলি আই, এখানে কিন্তু বইয়ের সাথে এস বাই এস হবে না, কারণ আমার এই সাবজেক্ট এইগুলোর একটা থাকলেও আমার হবে না, 4টার একটা থাকলেও ভার্বের সাথে এস বাই এস দিব না। আর এই উত্তরগুলো একটু ঝটপট করে একটু ইয়া করে ফেলো। হ্যাঁ, ঠিক আছে? পাঁচটা বাক্য দিচ্ছি, ঠিক আছে? tom মানে কি? tom মানে কি? কোনটা? মিস TOM এটার মানে কি? ওহো, দেখো, থ্যাংক ইউ। এখানে টাইম হবে, টম হবে না। আচ্ছা, তাহলে এখানে আমার প্রথমটা কি হবে আমাকে বলো তো, কি হবে প্রথমটা? Rana makes a